আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট শামীম পাটোয়ারি। আজকে আমরা আলোচনার জন্য একটি সুন্দর টপিক নির্ধারণ করেছি। আজকের টপিকটি হচ্ছে জুলাই সনদের আইনি বিশ্লেষণ। আজকের বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মোহাম্মদ পারভেজ হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আজকের আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রলে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা আমন্ত্রিত অতিথির সাথে আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমরা আলোচনার পর্বে চলে যাচ্ছি। শুরুতে আমরা আজকে স্যার আপনার কাছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে জুলাই সনদের বিষয়টি আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হলো এবং এটি কি একটি রাজনৈতিক ঘোষণাপত্র নাকি আইনি দলিল? আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যানভিশনের লক্ষ লক্ষ শ্রোতা দর্শককে। আমরা শুরুতে একটি কথা বলি। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে 5ই আগস্টের বিজয় আন্দোলন, এই আন্দোলনটি এটা ছিল না। এই আন্দোলনটি বেসিক্যালি কোটা বিরোধী আন্দোলন থেকে এটি সূত্রপাত। যদি এমনটা হতো যে কোটা বিরোধী আন্দোলন, যারা কোটার জন্য আন্দোলন শুরু করলেন, কোটাটি ফুলফিল হয়ে গেল, এই আন্দোলনটি কিন্তু তখনই মৃত্যু ঘটত। আমরা গ্রামে একটি কথা বলি যে পচা শামুকে পা কাটে। ওই সরকারের দুর্ভাগ্য, জাতির জন্য সৌভাগ্য যে শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে রূপান্তরিত হলো এটা, এবং সেটা একটি যৌক্তিক পরিণতিতে আসলো। আমরা 2024-এর যে নির্বাচন, এরপরে যারা নিগৃহীত ছিলাম, সকল রাজনৈতিক বিরোধী মতের লোকরা, আমরা কিন্তু একটা মানসিক প্রস্তুতি 2029 অথবা যদি আরেকটু লম্বা করে বলি 2041 পর্যন্ত প্রস্তুতি নিয়েছিলাম। দীর্ঘদিন এই সরকার টিকে থাকবে এবং সেভাবে আমাদেরকে চলতে হবে। আমরা যারা দেশে ছিলাম তারা সেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, যারা দেশের বাইরে ছিলেন তারা বাইরে থাকবার জন্য সেভাবে প্রস্তুতি নিয়েছিলেন। যে কোনোভাবেই হোক আন্দোলনটা আস্তে আস্তে শানিত হলো। একটি পর্যায়ে আন্দোলনটা সাধারণ মানুষের হয়েছে। আপনি খুব অবাক হবেন, আমি এই আন্দোলনের কোনো একটি পর্যায়ে একদিন রাতে বাসায় ঢুকলাম, তখন তো প্রতিদিনই বাইরে থাকি। বাসায় ঢুকে দেখি যে আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে এবং তার মা দুজনে খাচ্ছে টেবিলে। তো জিজ্ঞাসা করলাম যে কালকে তো সোমবার না? কয় যে না। তো কালকে তো বৃহস্পতিবারও না? কয় যে না। তাহলে কি আইএমবিজে রোজা রাখবা? সেরি খাচ্ছ কেন? আমার মেয়ে বললো যে বাবা, তোমার কি মনে হয় শুধু তোমরা আন্দোলন করেই এই সরকারের পরিবর্তন ঘটায় ফেলবা যদি উপর থেকে তোমরা নির্দেশনা না পাও, উপরে যদি বরাদ্দ না আসে? তাই হইল। ঠিক ওই দিন আমিও রোজা রাখলাম। সবচেয়ে মজার বিষয় হলো শহীদ মিনারে যখন ইফতার করতে বসলাম, আল্লাহর কি রহমত, পানি যে আসতো, কোথা থেকে এত কেস পানি আসতো আল্লাহ জানে। আমরা ছোলা বুট মুড়ি এগুলো নিয়ে বসলাম। আমিও খুব অবাক হইলাম। একেবারে সাধারণ মানের কিছু মা, বোন, মেয়ে যারা আমাদের কাছে ইফতার নিতে আসলো, বললাম যে আমরা রোজা আছি? বললাম যে আমরা তো রোজা আছি, আমরা আল্লাহর সাহায্য চাচ্ছি, আমরা আন্দোলন সংগ্রামে আছি। তো বললাম যে আন্দোলনটা মানে চলে গিয়েছিল। একটা ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলাম যে মা, তুমি কেন আসছো? কোটা তো হয়ে গেছে। কয় যে না, কোটার কোনো হিসাব নেই। তাহলে মা, তাহলে কিসের হিসাব? এখন লাশের হিসাব। এই যে আমাদের যে ভাইরা মূল্য, লাশের হিসাব। বললাম যে একটি অভ্যুত্থানের, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি অভ্যুত্থানকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এর প্রত্যেকটা ক্যারেক্টার এখানে পারফর্ম হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার হইল, কিন্তু সেই বিপ্লবের কোনো ঘোষণা হইল না। 5 তারিখে বিজয়ের পরে 8 তারিখে একটি সরকার গঠিত হইল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, কিন্তু প্রোক্লেমেশনটা ঘটিত হইল না, ডিক্লেয়ার হইল। যদি ওই প্রোক্লেমেশনটা, রেভলিউশনারি প্রোক্লেমেশনটা হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছু চলত, কোনো প্রশ্ন থাকতো না, কোনো প্রশ্ন সরকার নিয়ে। বা আপনি দেখেন যে আজকে এই যে আমরা সরকার বলছি, কি সরকার বলছি? অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, আপনি গোটা সংবিধানটা খুঁজে দেখেন তো এই শব্দটা কোথাও আছে কিনা? নাই তো, কোনো ফরম্যাটই নেই। তাহলে আপনি সংবিধানের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। আমার আর্টিকেল 7 এক্সিস্টেন্স, এটা অস্তিত্ব যখন বহাল আছে, সেই সময় যখন আপনি এটা করছেন, আমি জানি না কি কাল কি হবে। এই কথাগুলো এই জন্যই বলছি। আপনার একটি প্রশ্নের উত্তর বোধহয় আমি একটু লম্বা করে ফেলছি। এই জন্যই বললাম যে 1971 সালের যুদ্ধে পক্ষ বিপক্ষ ছিল। রাজনৈতিক সিদ্ধান্তে যারা বিরোধী মত ছিলেন তাদেরকে দমন করবার জন্য 40 বছর পরে একটি মিথ্যা ট্রাইব্যুনাল, একটি মিথ্যা আইন, একটি
মিথ্যা সাজানো নাটকের মাধ্যমে অনেকগুলো নিষ্পাপ লোককে, দেশপ্রেমিক লোককে ফাঁসিতে ঝুলানো হয়েছে 40 বছর পরে। সো আমরা কিন্তু একটি বালির ট্রাকও সরাতে পারিনি 16 বছরে একটি বালির ট্রাকও সরাতে পারিনি। এই ছাত্ররা কিন্তু আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়েছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা তাদেরকে কোনো ডিফেন্স দিতে পারিনি। জুলাই সনদটা এই কারণে এসেছে। জুলাই সনদের প্রেক্ষাপটটা হচ্ছে এই কারণে না, তাদেরকে কোনো লিগাল ইন্ডেমনিটি সেটার প্রশ্ন না। আপনি ইন্ডেমনিটি দেবেন, কিন্তু তার চেয়ে বড় কথা ছিল এই যে জুলাই সনদের যে স্বীকৃতি, আইনি স্বীকৃতি, এই প্রেক্ষাপটেই জুলাই সনদ লিগাল ফ্রেমে নিয়ে আসা, লিগাল ফ্রেমে নিয়ে আসা জরুরি ছিল এবং এই কারণে এই সনদটা স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সংবিধানের কোনো ধারার সাথে কি এটা সম্পর্কিত বা কোনো সাংঘর্ষিক কোনো ধারা আছে কিনা এই সনদের মধ্যে? আমরা যেহেতু এটা নিয়ে অনেকভাবে কাজ করছিলাম, আমি আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিই। আমাদের আর্টিকেল 151A, 151A যেখানে সুন্দর একটি উদাহরণ দিয়ে বলছি আপনাকে, এই সংবিধানের অন্য কোনো বিধান সত্ত্বেও 1972 সালের 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের 4th তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর থাকিবে। আর্টিকেল 150-1 পরিষ্কারভাবে বলল কোথায় থাকবে, 4th তফসিলে থাকবে। এখন 4th তফসিলে ঠিক একইভাবে দেখেন এই বিষয়টাকে এভাবে সংযোজন করেছে। প্রজাতন্ত্রের জন্য সংবিধান রচনার যে দায়িত্বভার এই গণপরিষদের উপরে ন্যস্ত ছিল, তাহা পালিত হয় এই সংবিধান প্রবর্তনের সঙ্গে সঙ্গে গণপরিষদ ভাঙিয়া যাইবে। তাহলে ওখানে এই 150-1 যে কথাটা বলল যে এই অস্থায়ী বিধানাবলী যেগুলো হইল 16 ডিসেম্বর থেকে পরবর্তী সময়, এগুলো সব কোথায় অ্যাড হবে, 4th তফসিলে। এই 4th তফসিলে, কারণ আমার সংবিধান তো আরও পরে হইল, 72-এ 16 ডিসেম্বর আমার সংবিধান হইল। তাহলে এই সময় যে অর্ডারগুলো হইল, যে আইনগুলো হইল, সরকার যে নিয়মে পরিচালিত, এই নিয়মগুলো আপনি কোথায় রাখবেন? এগুলো সব 4th সংশোধনীতে 4th তফসিল এভাবে অ্যাড করা হলো। এই জন্য আমরা বলেছি যে দুটো পর্যায়, দুটো ধাপ এই জুলাই সনদের জন্য খুবই জরুরি। জি, আমি আবার রিপিট করছি, দুটো ধাপ। প্রথম ধাপটা কি হবে, যে এই যেই নামই বলি না এখন, একটা রাষ্ট্রপতি আছে তো দেশে, একজন রাষ্ট্রপতি আছে, অনেকেই সংসদের বলার চেষ্টা করে বা এটাকে স্বীকৃতি এভাবে দিচ্ছেন যে এটা হচ্ছে 106 অনুচ্ছেদের সরকার, যেটাই হোক সেটা ভিন্ন জিনিস, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলছি যে আমাদের জুলাই সনদের আইনগত ভিত্তিটা কীভাবে হতে পারত, এটা খুব পরিষ্কারভাবে আমরা অনেকবার বলেছি। বিভিন্ন প্রেস ক্লাবে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে আমরা এটা বলার চেষ্টা করেছি। প্রথম ধাপ হলো, যেহেতু একজন রাষ্ট্রপতি আছেন, যেহেতু সংসদ নাই, যেহেতু একজন রাষ্ট্রপতি আছেন, তিনি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সনদের স্বীকৃতি দিবেন। আর দ্বিতীয় যে ধাপটি, সেটি হচ্ছে গণভোট। আপনি 294 কোটি টাকার হিসাব করছেন যে একটি গণভোট করতে বাংলাদেশে কমপক্ষে 300 কোটি টাকার খরচ হবে। অথচ আমি আজকে একজন অর্থমন্ত্রীকে স্মরণ করতে চাই, যিনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন 4000 কোটি টাকা কোনো টাকা না, বিষয় না। তো 4000 কোটি টাকা যে দেশে এত পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এত পরিমাণ টাকা লুটপাট হয়েছে যে 4000 কোটি টাকা কোনো টাকা না, সেখানে আপনি 300 বা 500 কোটি টাকা একটি গণভোটে খরচ হবে। আরে বাবা, এই গণভোট তো একটা ওয়ার্ম আপ। আপনি একটি জাতীয় নির্বাচন করতে চাচ্ছেন, এটা মনে করার তো কোনো কারণ নেই যে গণভোটে আপনার যে বিষয়ে আপনি গণভোট করছেন সবাই সেই গণভোটের পক্ষে, এবং গণভোটের স্ট্রাকচার, গণভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, বিষয়াদি সব কিছুতে একটা জাতীয় নির্বাচনের জন্য একটা ওয়ার্ম আপ হতে পারে, যেহেতু জনগণ চাচ্ছে। তাহলে আপনি আইনি ভিত্তি দেওয়ার জন্য এখনই আমরা যেটা মনে করছি, দুটো ধাপে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া উচিত। একটা হলো রাষ্ট্রপতি দ্বারা একটি প্রজ্ঞাপন ঘোষণা করা, এই প্রজ্ঞাপনের পরপরই একটি গণভোট করা। কারণ আজকে আপনি এই 300-500 বা সব মিলে 1000 কোটি টাকা খরচ হবে, যেখানে 4000 কোটি টাকাই টাকা না, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে লুট হয়ে গেছে। অথচ বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, জি, প্রায় সবগুলো দলই কিন্তু গণভোটের পক্ষে একমত হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে যে গণভোট কখন হবে, এই বিষয় নিয়ে একটা দ্বিমত তৈরি হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত? এখানে একটি বিষয়, গণভোটের বিষয়ে আমি আপনাকে একটি কথা বলি। আমাদের গ্রামে একটি কথা আছে, আপনাকে কোনো বাসায় মেহমান হয়ে গেলেন, আপনাকে ভাজা মাছ খেতে দিল, আপনি বললেন যে ঝোল কোথায়। আসলে ঝোলটা আপনার লক্ষ্য না, লক্ষ্যটা হলো যে ভাজা মাছটা পছন্দ হচ্ছে না, এটা সরাসরি না বলতে পারার কারণে ইনিয়ে বিনিয়ে ভুলে মূল টার্গেট থেকে জাতিকে অন্যদিকে নিয়ে যাওয়া।
কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচন যখন হবে তখন গণভোট একসাথে হবে, একই দিনে হবে। আবার কেউ কেউ আলাদা আলাদা করে বলছেন যে গণভোটের বিষয়টা মানুষ বুঝবে না। আসলে তা না। আমি আপনাকে দুটো বিষয় বলি, খুব খেয়াল করে দেখবেন। আমাদের যখন স্থানীয় সরকার নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, তখন কিন্তু একই ব্যক্তি 3টা ভোট দেয়। একটা হচ্ছে চেয়ারম্যানকে ভোট দেয়, একটা হলো তার এলাকার তার ওয়ার্ডের মেম্বারকে ভোট দেয়, সংরক্ষিত আসনে একজন মহিলাকে ভোট দেয়। 3টি ভোট দেয়। এবং আপনি শুনে অবাক হবেন যে আমাদের দেশে খুব কম এই ভোট নষ্ট হওয়া বা পচে যাওয়া, ব্যালট নষ্ট হওয়া খুবই কম। এটা বিলো 1%। তার মানে মানুষ আছে সচেতন, অতটা ভুল করে না, অতটা ভুল করে না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গণভোটের স্পিরিট আর ন্যাশনাল ইলেকশন স্পিরিট দুটো একেবারে আলাদা জিনিস। আপনি যদি গণভোটের সাথে, কারণ এইটার জন্য একটা ব্যাপক প্রচারের বিষয় আছে, এটার বাহিরে যেমন আছে, আমাদের যেহেতু এখন নতুন যে পরিপত্র করেছে, আরপিও করেছে, সেখানে কিন্তু না ভোটের একটি বিধান আছে। তার মানে আপনি গণভোটে তো আগ থেকেই আছে, আপনি হা ভোটও আছে, না ভোটও আছে। আমরা তখন খুবই ছোট, একেবারে খুবই ছোট, প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, মাত্র প্রাইমারিতে হয়তো যাওয়া আসা আছে। জিয়াউর রহমান সাহেব হা ভোট না ভোটের ব্যবস্থা করলেন, একই কাজ এরশাদ সাহেবও করলেন। তো বললাম যে এই দেশের মানুষ কিন্তু অভ্যস্ত। আর এই ডিজিটাল যুগে যার হাতে একটা মোবাইল আছে, গোটা দুনিয়া তার হাতে আছে। আর গ্রাম, আসলে কোনো গ্রাম তো এখন আর নাই। আপনি একেবারে অজপাড়াকায়, আমার বাড়ি ভোলা চরফেশানে, একেবারে রিমোট এরিয়া যেটা চর কুকরিমুকরি, একেবারে চর, সকল প্রান্তিক লেভেলের ডিজিটাল ছোঁয়া আছে। আপনি মানুষ কতটা ডিজিটালাইজড হয়েছে, আপনি কোনো একটি একেবারে কুড়ে ঘর যেটা বলেন, সেখানেও আপনি একটি হারিকেন পাবেন না, হ্যাজার্ড লাইট পাবেন না, যেগুলো আগে ছিল। আপনার এতটা বিদ্যুতায়িত হয়েছে, শতভাগ বিদ্যুতায়িত হন বাংলাদেশ, সব জায়গায় কিন্তু এখন বিদ্যুতায়িত হওয়ার কারণে সব ডিজিটালাইজড হয়ে গেছে। সো মানুষ অনেক সচেতন। এবং আমরা মাঝে মধ্যে খুব অবাক হই ওকালতি করতে গিয়ে, যে কোনো একটি বিষয়ে প্রফেশনাল কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো একটা কোনো জাতীয় নিউজ আমার ড্রপ হয়ে গেছে, আমি দেখিনি। হঠাৎ করে হয়তো আমার, যেটাকে আমরা অজপাড়া গা বলছি, আসলে অজপাড়া গা নাই, অজপাড়া গায়ের লোকটি ফোন করে বলে, ভাই এমন একটা খবর পাইলাম, কী অবস্থা আপনাদের ঢাকার। তার মানে ঢাকার খবরটা আমার আগে সে পেয়ে গেছে, কারণ গোটা দুনিয়া তো তার হাতের মুঠোয়। সো আমরা মনে করি যে জুলাই সনদটা যে কোনোভাবেই হোক, এই আইনি প্রক্রিয়ায় আমাদের একটু বেশি খরচ হইল, কষ্ট হইল, দুটো সুবিধা পাবো। একটি হলো যারা জীবন দিলেন, আপনি শুনলে অবাক হবেন, আমি শুধু আমার উপজেলার কথা বলি, চরফেশান উপজেলায় 13 জন শহীদের খবর, একজনও ছাত্র না। আমার পাশের লালমোহন উপজেলায় 11 জন শহীদের খবর, একজনও ছাত্র না। বলছিলাম যে এই সাধারণ মানুষগুলো জীবন দিয়েছে, দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সেই মানুষগুলোকে, আর যারা জীবিত আছেন, ওইটা 40 বছরের কথা বললাম, 40 বছর পরে এসে দুটো রাজনৈতিক দলের বড় বড় নেতাদেরকে শহীদ করেছে। তাহলে আজকে আমরা যারা বালুর ট্রাকও সরাইতে পারি নাই, যাদের নেতৃত্বে বিপ্লবটা সংগঠিত হয়েছে, আপনি যদি তাদের এই টোটাল কর্মটাকে একটি আইনি স্বীকৃতি না দেন, তাহলে 40 বছর ফিরে আসতে হয়তো 20 বছরের মাথায় ফিরে আসবে, হয়তো 10 বছরের মাথায় এর আবার অভিযুক্ত হবে। এখন প্রশ্নটা হচ্ছে সময়টা নিয়ে, আমরা কি গণভোট এই আগামী নভেম্বরের মধ্যে করার জন্য অনেকে বলছেন, আবার অধিকাংশ রাজনৈতিক দল বলছেন যে সেটি একই সাথে জাতীয়। এটি একদম ইগো থেকে হয়েছে। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমরা যারা আজকে ফ্যাসিস্ট বিরোধী যে অংশগুলো আছে, রাজনৈতিকভাবে সচেতন আছেন, সক্রিয় আছেন, তাদের উচিত হবে যে কোনো প্রকার অন্তত এই বিষয়টা নিয়ে, জুলাই যোদ্ধাদের বিষয় নিয়ে, জুলাই আন্দোলনের যে কোনো আইনি বিষয় নিয়ে কোনো প্রকার তর্কে বিতর্কে না গিয়ে এই দুটো বিষয় খুব তড়িঘড়ি করা দরকার। আপনি একটি বিষয় দেখেন, এই জুলাই সনদের ব্যাপারে একটি বড় দল সবসময় খুব বিরোধিতা করে আসছিল, একটা পর্যায়ে তারা তার পক্ষে, ইভেন দো বাংলাদেশ জামাত ইসলামের মতো দল তারা স্বাক্ষর করবে না বলে বলেছিল। যদি না করতো তাহলে কি হতো? এই সরকারের ভিত নড়ে যেত, নষ্ট হয়ে যেত। এবং আমি মনে করি সেদিন যারা যেসব জুলাই যোদ্ধারা ওখানে গিয়ে বিরোধিতা করেছিলেন, বিরোধিতার ফরমেশনটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু তাদের এই দুটো দাবি একেবারে যৌক্তিক। যে জুলাই যোদ্ধা যারা, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া, এটা যেমন একেবারে যৌক্তিক একটা দাবি, ঠিক তেমনিভাবে এইটার আইনি ভিত্তি দেওয়া, সংবিধানের এটিকে অংশ করা। আমরা তো এগুলো বললে খারাপ শোনা যাবে, এই সংবিধানের সাথে এত এত অপ্রয়োজনীয় জিনিস যোগ করেছে, এত অপ্রয়োজনীয় জিনিস যোগ করেছে যেটা জাতির কোনো কল্যাণ বয়ে আনে না। অথচ কল্যাণ বয়ে এনেছে এমন একটি বিষয়কে, এই জুলাই সনদের বিষয়টিকে আমরা সংবিধানের সাথে অপ্রয়োজনীয় বিষয় বলছি, দুঃসাহস। জি, আরেকটা বিষয় আছে জনগণের সার্বভৌমত্ব এবং আইনের শাসন। এই দুটি নীতির সাথে জুলাই সনদের ধারণার কোনো সম্পর্ক আছে বা এটা কোনো? আমরা সবসময় একটা কথা বলি, জনগণের জন্য আইন,
আইনের জন্য জনগণ না। যেখানে মানুষ থাকে না, যে দুনিয়ার যে অংশে মানুষ বসবাস করে না, সেখানে কোনো আইনেরও প্রয়োজন হয় না। আইন প্রয়োজন হয় কোথায়? যেখানে মানুষ বসবাস করে। জুলাই সনদ এবং সার্বভৌমত্ব আমরা কেউ কেউ কিন্তু বলার চেষ্টা করছি এবং কেউ বলছি, স্বীকারও করছি, সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা। এই কথাগুলো কোত্থেকে আসছে? একেবারে গণমানুষের ভেতর থেকে বের হয়ে আসছে। এই যে শব্দগুলো, যে আমরা 1971 সালে, আমরা একটু কষ্ট করে একটা বিষয় বলি আপনাকে, খুব কষ্ট হয় যখন দেখি 71 সালের যুদ্ধের সাথে 24-এর এই গণ অভ্যুত্থানকে মিলিয়ে ফেলতে চেষ্টা করে। না, এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে। আপনি 1971 সালে একটি অখণ্ড ভূমি পেয়েছেন, সার্বভৌমত্ব পেয়েছেন, এটার সাথে অন্য কিছুর তুলনা করা উচিত না। স্বাধীনতাকে, স্বাধীনতার বীর, স্বাধীনতার মর্যাদা কখনো ওটাকে ওখানে রাখা উচিত। ওটা এত উপর লেভেলে, ওটাকে কেউ কোনোদিন, এই দেশ যতদিন আছে কেউ টাচ করতে পারবে না। ওটাকে মাথায় রাখা উচিত, ওটা মাথার তাজ, ওইটা নিয়ে কথা বলা উচিত না, এবং ওইটার সাথে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা উচিত না। অবশ্যই আপনি 90 যে গণ অভ্যুত্থান, আমরা নিজেরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমরা দেখেছি যে কী পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে একটি স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা সেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলবো না, সুযোগ ছিল না। আমি বলছি যে যুগে যুগে এই অখণ্ড ভূমিতে যা হয়েছে, এগুলো সার্বভৌমত্বের স্বাদ আমরা নিয়েছি বিভিন্ন সময়, কিন্তু এই জুলাই এটি একটি পর্ব, খুবই ছোট একটি পর্ব তুলনা করলে স্বাধীনতার যুদ্ধের সাথে। স্বাধীনতার যুদ্ধের সাথে অন্য কিছুর তুলনা করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অবশ্যই। জুলাই সনদ কি সাংবিধানিক কাঠামোর মধ্যে পড়ে, নাকি এটা একটা সংবিধান বহির্ভূত একটি রাজনৈতিক দলিল? যদি সংবিধান বহির্ভূত হয়, আপনি 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু এমন একটা ডিক্লারেশন হয়েছিল। 90-এর পরে আজকে এটি বললে এখন যারা ক্ষমতা যাবেন চিন্তা করছেন তাদের উপরে বর্তায়, তারা কিন্তু এটা বাস্তবায়ন করেনি। এবং তখন তারা আবার বলছে যে তৎকালীন বিরোধী দলের 91 থেকে 96 যে সংসদ ছিল, সেই বিরোধী দলের সমর্থন আমরা পাইনি, যার কারণে এই ধরনের একটি ডিক্লারেশন, আপনি সনদ বলতে পারেন, ডিক্লারেশন বলতে পারেন, 90-এর সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। তার মানে কি? ওই জনগণের সাথে ওই সময়ের সরকার, আন্দোলনকারী পক্ষগুলো প্রতারণা করেছে। এবারও তাই হতে যাচ্ছে, এবং এটা যদি করে এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। যে 1400 মানুষ বা 1500 মানুষ অকাতরে জীবন দিয়ে, আপনার ওই শব্দগুলি নিশ্চয়ই মনে আছে, একজন পুলিশ অফিসার জোনাল হেড কি বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? একটা গুলি করে একজন মরে, একজন পরে, আর বাকিটা যায় না। এটা আতঙ্কের বিষয়। মানুষ কি ডেসপারেট হয়ে গিয়েছিল দেশের জন্য, এই সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য। এগুলোকে ছোট করে দেখবার কোনো উপায় নেই। জি, জনগণের মধ্যে একটা ভয় কাজ করছে যে যারাই ক্ষমতা আসবে ভবিষ্যতে, যেই দলই আসুক, তারা এই জুলাই সনদ যদি মানে জাতীয় নির্বাচনের আগে এটাকে বাস্তবায়ন সাংবিধানিকভাবে রূপ না দেওয়া হয়, তাহলে তারা যেই ক্ষমতা আসবে তারা আর এটাকে অবশ্যই এই সনদের ভিত্তিতে কাজ করবে না। এটা আমি একটা উদাহরণ দিই আপনাকে। অনেক সময় দেখবেন যে, আমি যেটা মনে করি, লোকজন বলে যে উনি বোকা। আপনি অবাক হবেন, একেবারে ব্যক্তিগত একটা কথা বলি, আমি আমার চেম্বারে বোধহয় 34টা ডিকশনারি আছে, সবগুলো ডিকশনারি থেকে বোকা ফুল শব্দটা কেটে দিয়েছি। কেন দিয়েছি? এই যে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আপনার আমার আত্মীয় স্বজনরা মারা যায়, আপনি কি দেখেছেন কোনো অন্ধ লোক, পাগল লোক গাড়ির নিচে পড়ে মরতে? না। যারা অ্যাক্সিডেন্ট করে মরে সব আপনার আমার মতো চক্ষুষ্মান লোক। আমাদের রাজনৈতিক দলগুলো যদি জনগণকে বোকা মনে করে, খুব ভুল করবে। এবং জনগণের এই আত্মত্যাগ, এই আত্মদান, এগুলোকে যদি আপনি আইনি স্বীকৃতি না দিয়ে ক্ষমতায় বহাল তবিয়তে থাকবেন মনে করেন, আপনার পরিণতি কিন্তু সাবেক ফ্যাসিস্টের মতো হবে। আপনি চেষ্টা করতে আবারও গণ অভ্যুত্থান হবে। জি, পরবর্তী প্রশ্ন আমাদের সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দল বা জোট যদি সংবিধান পরিবর্তনের দাবি উত্থাপন করে, তা কি আইনি দৃষ্টিতে বৈধ মনে হচ্ছে আপনার কাছে? আমার খুব কষ্ট হয়। আমি আইনের একজন ছাত্র হিসাবে, সংবিধানের একজন ছাত্র হিসাবে যেটা দেখেছি, আমাদের সংবিধান এত কচুকাটা হয়েছে, এত ক্ষত বিক্ষত হয়েছে, সংবিধানটা আসলে কোনো ফর্মেটেই নেই। জনগণের সংবিধান সেটা তো হয়ই নেই, সেটা 72 থেকে হয়নি। ইভেন তো 72-এ যেটা ছিল সেটাকেও কচুকাটা করে সব শেষ। আমি আপনার এখানে আস্তে আস্তে একটা বিষয় পড়ছিলাম, আমাদের দেশে এটা হয়েছে না, একজন প্রধানমন্ত্রী সংসদে এমপি হিসেবে ঢুকেছে, সে রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসছে। সে রাষ্ট্রপতি হয়ে ঢুকেছে, সে প্রধানমন্ত্রী হয়ে বের হয়ে আসছে। গোটা সরকার ব্যবস্থাটাই মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি বাকশালের অংশটা পড়তেছিলাম আজকে, 4th সংশোধনী, অবাক করা অবস্থা। কিছু থাকবে না, ওই একটি দল থাকবে, একটি জাতীয় দল থাকবে।
আপনি কোনো কথাই বলতে পারবেন না, ওই 4টি পত্রিকা থাকবে, আর কিছু থাকবে না। আমি বলছি যে সংবিধানে এগুলো করে করে সংবিধানকে শেষ করে ফেলেছে। সবচেয়ে ভালো হতো যে 8ই অগাস্ট যেদিন নতুন সরকার হয়েছে, হ্যাঁ, সেদিন যদি রেভলিউশনের এই প্রোক্লেমেশনটি হতো এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান হতো, একটি পরিচ্ছন্ন নতুন সংবিধান হওয়া সম্ভব ছিল। এবং আমি এখনও প্রত্যাশা করি আইনের একজন ছাত্র হিসাবে যে আমাদের এই সংবিধানটাকে আস্থা করে একদম শেষ করে দিয়েছে, এরা শেষ করে দিয়েছে আমাদের এই পবিত্র সংবিধানটাকে, শেষ করে দিয়েছে। একটি নতুন সংবিধান হওয়া বাঞ্ছনীয়। ধন্যবাদ। পরবর্তী আমাদের যে বিষয়টি হলো সনদে উল্লেখিত নিরপেক্ষ সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার যে দাবিগুলো, এগুলো আইনি ভিত্তি আমরা দেখতে পাবো কিনা? আমি এখনও আশা করছি। আমরা একটা স্লোগান সবসময় শুনে আসতাম, নিশ্চয়ই আপনারও মনে আছে, ছাত্রদের আন্দোলন কোনোদিন বৃথা যায় না। আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমার নিজের কাছে জুলাই মাসে যখন ছাত্র এভাবে আন্দোলন করছিল, ওরা কিন্তু বারবার বলছিল, শহীদ মিনারে দাঁড়িয়ে, শাহবাগে দাঁড়িয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে, যে কোনো সময় ছাত্রদের আন্দোলন বৃথা যায়নি। এই পাক ভারত উপমহাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটা ছাত্র আন্দোলন বিজয় নিয়ে ফিরেছে। সকল বিপ্লবের পিছনেই ছাত্র আন্দোলন ছিল। তো ওরা যখন এটা বলতো, আমার কাছে তখন মনে হইতো, কারণ আমরা গত 16 বছরে এই এই সরকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা চিন্তা করতে পারিনি। কিন্তু আসলে শেষে আমরা কি দেখলাম? এই ছাত্রদের ব্যাপক স্যাক্রিফাইসের ফলে একটি পরিবর্তন এসেছে। সো সবগুলো দলের প্রতি বিনয়ের সাথে বলবো, এটাকে আইনে স্বীকৃতি দেওয়ার জন্য, ওদের এই স্যাক্রিফাইসটাকে। যেখানে যে বিষয়টা আসছে যে সনদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর পুনর্গঠনের যে আহ্বান জানানো হয়েছে, এটা কি সংবিধানের যে আমাদের অনুচ্ছেদ 7(1), 7(2) সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটাকে কোনোভাবে অসামঞ্জস্যতা বা ভায়োলেশন হচ্ছে কিনা? না, আমি আপনাকে একটা কথা বলি। আপনি দেখবেন যে 7-8-এ জরুরি সরকারের নামে, ইমার্জেন্সি গভর্নমেন্টের নামে 2 বছর কিন্তু এটা কন্টিনিউ করেছিল। অনেক খারাপ দিক আছে, একটা ভালো দিকের কথা শুধু আমি সবসময় ভালো দিকটাই নেবার চেষ্টা করি। এই যে আজকে আমরা এনআইডি কার্ডটা বলি, যে কার্ডটা ধারণ করছি, গোটা পৃথিবীতে সব নাগরিকের কিন্তু এনআইডি কার্ড ছিল, দেখেছি আমরা, বাংলাদেশে ছিল না। এই জরুরি সরকার কিন্তু একটি এনআইডি আমাদেরকে দিয়ে গেছে। আর একটু যদি বাড়িয়ে বলি, আমাদের আনুপাতিক হারে অন্য সকল নির্বাচনের চাইতো ওই সময় নির্বাচনটা, ওই সরকারের অধীনে শামসুল-হুদা কমিশনের নেতৃত্বে যে নির্বাচনটা হয়েছিল, একটু ফ্রুটফুল নির্বাচন হয়েছিল। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে, আবার ওই কথাটা বলছি যে জনগণের জন্য হচ্ছে সংবিধান। সো জনগণের প্রত্যাশিত মতে যা কিছু হবে, বোথ দ্য পিপলস কনসেন্ট, সেটা অবভিয়াসলি সেটা আইনসঙ্গত, আইনের বাইরে না, পাবলিক সেন্টিমেন্টের পক্ষে এটা থাকবে। যে জুলাই সনদের ঘোষণা যদি বাস্তবায়ন বা বৈধতা অবৈধতা নিয়ে যদি এই দাবি নিয়ে কেউ আদালতে যায়, সেক্ষেত্রে এই এখতিয়ার কিভাবে নির্ধারিত হবে? প্রথম কথা হচ্ছে যে এত মানুষের সেন্টিমেন্টের পক্ষে এটা আদালত আমাদের 102-তে কাভার করার বিষয় না। আমাদের যে 5-7টি পয়েন্ট আছে 102-তে, সেটা এটাতে কাভার করবে না। এটার জন্য একটি গণভোটেরই প্রয়োজন হবে। হ্যাঁ, যেহেতু এখন কোনো সরকার নেই, মানে পার্লামেন্ট নেই, পার্লামেন্টে পাশ করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই পদ্ধতিতে আমরা যেতে পারবো না। আমাদের জন্য গণভোটই হচ্ছে একমাত্র পন্থা, যার মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি হবে। এই যে ইন্টারিম যে পিরিয়ড বলছি, ইন্টারিম যে গভর্নমেন্ট বলছি, তার কর্মকালকে স্বীকৃতি দেওয়ার জন্য গণভোটই হচ্ছে একমাত্র পন্থা। যদি আমরা এই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে স্বীকৃতি না দিই, তাহলে এটি একসময় আদালতের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে। এটি কি হবে সেটা পরের বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় আমরা পজিটিভ থাকতে চাই, আমরা হোপফুল থাকতে চাই যে জুলাই সনদটা যে কোনো বইতে, যে কোনো প্রক্রিয়ায়, যেভাবে বলুক না কেন, এটা আইনি স্বীকৃতি দেওয়া উচিত। জি, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার দৃষ্টিতে জুলাই সনদের অবস্থান কি, এবং এই সনদ কি আন্তর্জাতিক যে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো, যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এর কোনো আইনি মূল্য প্রতিষ্ঠিত হয়? আপনি একটা জিনিস দেখেন, ওরা সেদিন যে 2টো দাবিতে জুলাই যোদ্ধারা সেদিন মঞ্চে চলে আসলো অক্টোবরে, তো তাদের একটি দাবি ছিল জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আইনি স্বীকৃতি। জুলাই সনদের মধ্যে জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা আহত, পঙ্গু, হ্যাঁ, নানানভাবে, এদের স্বীকৃতিটা আসা। আমি অনেককে খুব কাছ থেকে দেখেছি, বললাম না যে বললে তো রাত শেষ হয়ে যাবে, গল্প শেষ হবে না। তো সেটা হলো যে জুলাই যোদ্ধাদেরকে যে কোনো ওয়েতে স্বীকৃতি দেওয়াটা খুব জরুরি মনে করছে এই কারণে, কারণ আপনি যদি আজকে উপকার স্বীকার না করেন, কালকে কিন্তু কেউ আপনার উপকার করতে আসবে না। আপনি এই ক্ষেত্রে একটি খুব কষ্ট, অনেক বিতর্ক হতে পারে, তারপর আজকে বলছি, মিডিয়ার সামনে দাঁড়িয়ে সাহস করে বলছি,
ফারুক রশিদ যে কাজটা করেছিলেন সেই কাজটার ব্যাপারে কিন্তু ব্যাপক জনসমর্থন ছিল, কিন্তু সেই ফারুক রশিদের বিচারটাকে ন্যায় বিচার বলা যাবে না, খুবই বিতর্কিত একটি বিচার হয়েছিল। তো এই জন্য আমি যেটা বলছিলাম যে ফারুক রশিদ ভালো কর্ম করেছেন, খারাপ কর্ম করেছেন, এটি একটি ন্যায় বিচারের মাধ্যমে যদি আমরা সেটেল করতে পারতাম, আমরা পরবর্তী জেনারেশনের কাছে একটি ভালো উত্তর দিতে পারতাম। বলছিলাম যে আজকে যেই জুলাই যোদ্ধারা জীবন দিয়েছেন, যারা আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছেন, তাদের এবং যারা বেঁচে আছেন, মৃত লাশের মতো করে বেঁচে আছেন, সেই স্বীকৃতিটা যদি না আসে তাহলে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন হবে। সনদের মধ্যে যে বিষয়গুলো আসছে, যে সংস্কার প্রস্তাব এসেছে অনেকগুলো, আসলে যদি এটি বাস্তবায়িত না হয়, যদি আইনি স্বীকৃতি না পায়, তাহলে কি এই পুরো কার্যক্রমটা ভেস্তে যাবে বলে আমি এই বিষয়টায় খুবই ভীত। আমরা এটা একেবারে প্রধান উপদেষ্টা মহোদয় সহ আমরা অনেককেই যাদেরকে বলবার সুযোগ হয়েছে তাদেরকে নানানভাবে কথাটা বলার চেষ্টা করেছিলাম। প্রথম কথা হলো যে অনেকগুলো কমিশন হয়েছে, সবগুলো কমিশনকে একত্র করে আরেকটা কমিশন হয়েছে। আমার মনে হয় এটা একটা ভুল পদক্ষেপ ছিল। খুব ছোট মানুষ হিসাবে অনেক বড় কথা বলে ফেললাম কিনা জানি না। যেই সংস্কার কমিশন যেইটা সংস্কারের প্রস্তাব দিয়েছে মন্ত্রী পরিষদের পাশের মাধ্যমে, সেটা একটি প্রজ্ঞাপন হয়ে গেলে ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যেতে পারত। প্রতিটা সেক্টর আলাদা আলাদা আইনি স্বীকৃতি চলে আসতো। কিন্তু এখন যেটা হয়েছে, না ঘরকা না ঘটকা একটি অবস্থা, সব আইন হয়েছে, কোনো আইনই হয়নি। সো আমরা মনে করি যে এখনো সময় আছে, নির্বাচনের আগে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট না করে নির্বাচনের আগে অন্তত যাদের কারণে আপনি দেখেন আজকে নির্বাচনের জন্য কেউ পাগল হয়ে গেছেন। আরে বাবা, তোমরাই তো 2029 পর্যন্ত কোনো প্রকার নির্বাচনের চিন্তা ছাড়াই ওভাবে চলার প্রস্তুতি তোমাদের ছিল। তাহলে যাদের কারণে আজকে নির্বাচন নামক একটা স্বাদ তোমরা নিতে চাচ্ছ, তোমাদের গাড়িতে ফ্ল্যাগের জন্য, গাড়ি বাড়ির জন্য চিন্তা করছো, হবে এগুলো, কিন্তু তার আগে যাদের জন্য হয়েছে তাদের জন্য মিনিমাম সিকিউরিটি এনশিওর করা দরকার ছিল। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণটা করবে। তাদের যে অবদান, তাদের যে কন্ট্রিবিউশন, আমাদের যে সনদের ধারাগুলো, এগুলো কি বাংলাদেশের সংবিধান সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে, নাকি এটি একটি আইনি জটিলতা বাড়িয়ে দিয়েছে? না, একেবারেই না। আমি সেটাই বললাম যে এই জুলাই সনদটাকে যদি আপনি সংবিধানের চতুর্থ তফসিলে আপনি যোগ করে নেন, খুব সহজে এটা একটা আইনি স্বীকৃতি পেয়ে যায় এখানে। কারণ হয়েছে কি, যে মূল যে অধিকারগুলো আমাদের সংবিধানে শুধু বই পুস্তকে সব জায়গায় দেখবেন লেখাগুলি খুব ভালো থাকে, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বাস্তবায়নের জটিলতা হয়। সো জুলাই সনদে যেটা আছে, যে পয়েন্টগুলো আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর কোনোটাই, আমি যেটুকু পড়ার চেষ্টা করেছি, এর কোনোটাই আইনের সাথে, চলমান আমাদের যে সংবিধান, এই আইনের সাথে একটুখানিও সাংঘর্ষিক না। যে অনেকে মনে করছেন যে এই জুলাই সনদটাই মূলত হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা, এর বাহিরে কিছুই না। এটা আপনি একমত কিনা? রাজনৈতিক সমঝোতা তো বটেই। রাজনৈতিক সমঝোতা আমরা কি বলি যে নীতির যেটা রাজা সেটাই হচ্ছে রাজনীতি। এই যে সব আন্দোলন সংগ্রাম সবই তো রাজনীতির পার্ট। এই কথাটা আসছে এই জন্যই, কারণ এই সনদের যদি আমরা লিগ্যাল ফ্রেমে না আনতে পারি, তাহলে এই যে আন্দোলন, এই ত্যাগ, এই তিতিক্ষাগুলো সবকিছুই আমরা কি করব, আমরা অস্বীকৃতি আমাদেরকে ভুলে গেলে চলবে না। যে ছাত্ররা, যে সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশা করে নাই। ইভেন দো তারা আন্দোলন সংগ্রামে কিন্তু একটি পয়েন্টের উপরে শুধু সংগ্রাম করেছে, এই সরকারের পতন। এক দফার আন্দোলন করেছে। এক দফার আন্দোলনে যদি না হয়, যদি বাস্তবায়ন না হয়, কোনো অল্টারনেটিভ প্রপোজাল তাদের ছিল না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমরা যারা সুস্থ আছি, দায়িত্বশীল আছি, তাদেরকে এই যে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তারা যে নীতির এস্টাবলিশ করলো, সেটাকে আমরা রাজনীতি মনে করি, যাই মনে করি না কেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আইনি দৃষ্টিকোণ থেকে তাদের অধিকারটাকে এনশিওর করা উচিত। যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ আর দুটি প্রশ্ন। আপনি মনে করেন কিনা যে জুলাই সনদ বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিতে একটি দৃষ্টান্তমূলক স্থাপনা, মানে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে? আপনি একটা জিনিস দেখেন, আমরা যেভাবে বলি না কেন, 7ই মার্চের পরে কিন্তু 26শে মার্চ, 7ই মার্চে ঘোষণায় যদিও একটি বিতর্কিত বিষয়, কেউ কেউ বলেন বা 6 দফার আন্দোলনের কথা বলেন, সেখানে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার কথা ছিল না। 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের এই উত্তাল ভাষণ, এটি কিন্তু আমাদের স্বাধীনতাটাকে কিছুটা হলেও ত্বরান্বিত করেছে, ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। সেটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট, তাই না? তো এখন এত বড় একটি বিপ্লব সংগঠিত হয়ে গেল, যেটাকে আমরা সেকেন্ড
হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার বলছি, সেকেন্ড রিপাবলিক হওয়ার পেছনে যেই আন্দোলন মুভমেন্ট, সেটা সংবিধানের পার্ট হতে বাধা কোথায়? কারণ সংবিধানটা হচ্ছে আজকের যে অবস্থান, আগামী দিনে মানুষের চলার জন্য এটি হচ্ছে সর্বোচ্চ আইন দেশের। সেই সর্বোচ্চ আইনে এই সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ, আপনি এই পৃথিবীতে এই ধরনের একটি কম্প্রিহেন্সিভ মুভমেন্ট, মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, আপনি গণ অভ্যুত্থানে বললাম না যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় গণ অভ্যুত্থানের যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞায় ক্রাইটেরিয়া ধারণ করেছে। সেটাকে আপনি সংবিধানে পাঠ করতে সমস্যা কোথায়? আইনগত কোনো ঝামেলা নেই, বরং সেটা হওয়া উচিত। এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, এটা একটি সোশ্যাল মুভমেন্ট ছিল। সোশ্যাল মুভমেন্ট, কারণ এখানে আমরা লক্ষ্য করেছি যে সকল দলের মতের, সকল এবং শ্রেণী পেশার সবাই এই নারী আন্দোলনে পুরুষ ঝাঁপিয়ে সকলেই পড়েছিল। একভাবে নেমে গিয়েছে। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি জুলাই সনদ যেটি অলরেডি স্বাক্ষরিত হয়েছে, এটিকে আপনি কি ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিবেন কিনা? এটাকে কিভাবে আমাদের দেশে না, গোটা দুনিয়াতে আছে কিনা আমি জানি না, আমি শুধু আমাদের দেশে বলবো, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে এনগেজমেন্ট একটি বড় অনুষ্ঠান হয়, অনেকে করে থাকেন। এনগেজমেন্টটা যাই হোক, কাবিন না হওয়া পর্যন্ত এটার কোনো আইনি স্বীকৃতি থাকে না। কাবিনটা হচ্ছে আইনগত স্বীকৃতি। ইভেন তো আমরা এমনও দেখেছি যে আরেকটু পেছনে যদি যাই, দেখবেন যে কাবিনও হয়ে গেছে, কিন্তু উঠানো, ওই যে উঠিয়ে আনা, বউ উঠিয়ে আনা, তাই না, এটা হয়নি। না উঠানোর কারণে দেখা যায় যে ছেলে মেয়ের দেখা সাক্ষাৎটা করানো হয় না। ইভেন তো দেখা গেলো যে ছেলের মা খুবই অসুস্থ, দাদি অসুস্থ, একেবারে মৃত্যুসজ্জায়, বউকে আনা হয় না, কয় যেন উঠে আনা হয়নি, এখন আনা যাবে না। আমরা এই কালচারের বাহিরে না। বলছিলাম যে জুলাই ঘোষণা অথবা জুলাই সনদ যেটা হয়েছে, এটা এখন পর্যন্ত যদি আপনি বলেন এটা কাগজে বাঘ, এটা কাগজে বাঘ। এটা দেখে আজকাল শিশুরাও ভয় পাবে না। যেটা তখনই ঐতিহাসিক দলিল হিসাবে আসবে যখন এর আইনি ভিত্তি রচিত, যদি গণভোটের মাধ্যমে অথবা সাংবিধানিক একটা স্বীকৃতি লাভ করে, সেক্ষেত্রে আমরা এটাকে একটি ঐতিহাসিক দলিল আমরা বলতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে স্বাক্ষর হয়েছে, আপনি এই স্বাক্ষর হওয়ার মাধ্যমে কিছুই হয়নি। আমরা বলবো যে এটি একটি অগ্রগতি, আইনি স্বীকৃতির দিকে এটি একটি অগ্রগতি, একটি সমঝোতা স্মারক, একটি MOU, হ্যাঁ, এই সনদটি স্বাক্ষরিত হয়েছে। এই সনদের যদি আইনগত স্বীকৃতি না হয়, গণভোটের মাধ্যমে, প্রজ্ঞাপনের মাধ্যমে, এর কোনো মূল্য থাকবে না। এটি একটি কাগজে বাগে। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কিন্তু ঘোষণাও দিয়েছেন যে তারা এই স্বাক্ষর যে স্বীকৃতি দিয়েছে, স্বাক্ষর করে এখান থেকে তারা মানে ব্যাক করবে। এটা হলে তো আমাদের এই প্রক্রিয়াটি পুরো নষ্ট হবে। এবং শুধু তা না, এই প্রক্রিয়াটি ধ্বংস হবে তা না, এবং আমি মনে করি যে এটা ডক্টর ইউনূস সরকারের ভিতকে কাঁপিয়ে দেবে। যদি একটি অংশ তো আছেই, একটি সচেতন অংশ আছেই, ছাত্রদের সংগঠন বা অন্যান্যরা, বা যে 4-5টি দল স্বাক্ষর করেনি, তারা এটা বিরোধিতা করবেন যদি আইনি স্বীকৃতির বিষয়টা চূড়ান্ত না হয়, সময়টা নির্ধারিত না হয়। এর পাশাপাশি যদি স্বাক্ষর করেছে এমন কেউ যদি আন্দোলনে সামিল হয়, সেটাই সরকারের জন্য একটি ভয়াবহ হবে। এবং আমি আশা করছি যে ডক্টর ইউনূস স্যারের এই দায়িত্বশীল সরকার এই বিষয়টি ভেবে, যে যা বলে বলুক, আইনি বিষয়গুলো যেহেতু কাঠামোটা কীভাবে দেওয়া যায় ওনারা জানেন, বোঝেন, সেই কাঠামোর দিকে ওনারা ধাবিত হবেন, সকল প্রকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে। যে আমরা প্রত্যাশা রাখি জুলাই সনদটি একটি আইনি কাঠামোতে আসবে এবং সাংবিধানিকভাবে একটা স্বীকৃতি পাবে, এবং সকল ধরনের যে আশঙ্কাগুলো রয়েছে সবগুলো কেটে যাবে। আজকে আলোচনা আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ একেবারে যুগোপযোগী একটি বিষয়কে নিয়ে আসার জন্য, আর বিশেষ করে আপনাকে এবং প্যান ভিশনের কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা আগামী দিনে আরও ভিন্ন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।